আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ জানিয়ে দিব সবার আগে। সীমান্তের ভিতরে সশস্ত্র দলের হামলার মুখোমুখি রাশিয়া। এরপর জানিয়ে দিব তেহরান রিয়াদ সম্পর্কে উষ্ণতা। সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। এরপর থাকছে প্রথমবারের মতো দেউলিয়াত্বের সংখ্যায় যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব চীনের আপত্তি, WHO এর বার্ষিক সমাবেশে থাকছে না তাইওয়ান। এরপর জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইমরান খানের দল থেকে পদত্যাগের হিড়িক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। সীমান্তের ভিতরে সশস্ত্র দলের হামলার মুখোমুখি রাশিয়া। ইউক্রেনের ভিতর থেকে সশস্ত্র একটি দল রাশিয়ার বেলগোরদ অঞ্চলে ঢুকে সংঘাতে লিপ্ত হয়েছে এবং তাতে সেখানকার বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছেন বলে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ গ্লোদকভ বলেছেন, গ্লোবোলস্কি সীমান্ত এলাকায় যারা হামলা করেছে সেই নাশকতাকারীদের খুঁজতে শুরু করেছে রাশিয়ার বাহিনী। ভ্লাদিমির পুতিনের একজন মুখপাত্র জানিয়েছেন বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এই ঘটনার দায় অস্বীকার করে ইউক্রেন দাবি করছে ওই ঘটনার পিছনে রাশিয়ার 2টি আধা সামরিক বাহিনীর সদস্যরাই জড়িত। গভর্নর ভিয়াচেস্লাভ গ্লোদকভ বলেছেন এই ঘটনায় 8 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2টি শিশু রয়েছে। একটি গ্রামে গোলা নিক্ষেপ করার পর 2 জন বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকটি ঘটনায় গ্রেভরন শহরে আহত হয়েছে 3 জন। সংঘর্ষের ঘটনায় 3টি বাড়ি এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাকর অবস্থায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। গভর্নর জানিয়েছেন ওই এলাকায় সন্ত্রাসীদের খুঁজতে একটি পাল্টা অভিযান শুরু করা হয়েছে। যারা এই অভিযানে রয়েছে তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যাতে পরিচয় যাচাই এবং যোগাযোগ ব্যবস্থায় নজরদারি করতে পারে। বেলগোরদ অঞ্চলে যেসব ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেগুলো যাচাই করে দেখেছে বিবিসি ভেরিফাই। একটি ড্রোন থেকে তোলা ভিডিওতে বেলগোরদের দক্ষিণ সীমান্তের একটি চেক পয়েন্টের কাছাকাছি বেশ কয়েকটি সাজোয়া যান গাড়ি দেখা যাচ্ছে। সেই এলাকায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে এমন ভিডিও পেয়েছে বিবিসি। এসব ভিডিও সাম্প্রতিক সময় ধারণ করা, কিন্তু সেখানে আসলে কি হচ্ছে সেটা এসব ভিডিও থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কিয়েভ জানিয়েছে সেখানকার এসব ঘটনার পিছনে রাশিয়ার লিবার্টি অফ রাশিয়ান লেজিয়ন এবং দ্য রাশিয়ান ভার্টিয়াল কর্পস জড়িত রয়েছে। তেহরান রিয়াদ সম্পর্কে উষ্ণতা। সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ করল ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিবেশী সৌদি আরবে একজন সিনিয়র কূটনৈতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। চীনের মধ্যস্থতায় গত মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই হওয়ার পর রাষ্ট্রদূত নিয়োগের এই পদক্ষেপ নিল তেহরান। গতকাল মঙ্গলবার ইরান সিরিয়ান কূটনৈতিক আলী রেজা এনায়েতিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে সৌদি আরবে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করে। এর আগে তিনি কুয়েতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী সহকারী এবং পারস্য উপসাগরীয় অঞ্চল বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। সৌদি আরব এবং ইরান দীর্ঘ আলোচনার পর গত 10ই মার্চ চীনের মধ্যস্থতায় বেইজিং এ সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুসারে 2 মাসের মধ্যে 2 দেশ রাষ্ট্রদূত নিয়োগ দিবে বলে কথা ছিল। ইরানের আগে সৌদি আরব তেহরান তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ বাকের আল নিয়ামের মৃত্যুকে কেন্দ্র করে তেহরানে উত্তেজিত কিছু নাগরিক সৌদি আরবে আগুন লাগায় এবং ভাঙচুর করে। এতে ক্ষুব্ধ হয়ে সৌদি আরব ইরানের সম্পর্ক ছিন্ন করে। প্রথমবারের মতো দেউলিয়াত্বের সংখ্যায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো দেউলিয়াত্বের হাত থেকে রক্ষা করতে মার্কিন সরকারের সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বাড়াতে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেসের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যকার বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা 31.4 ট্রিলিয়ন ডলার থেকে বাড়ানো না হলে আগামী 1 জুনের পর সরকারি ব্যয় পরিশোধের উপায় থাকবে না। সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ অভাবে যুক্তরাষ্ট্র দেউলিয়া হতে পারে। এই বিষয়টি মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন সোমবার এক চিঠিতে স্পিকারকে আবারও স্মরণ করিয়ে দিয়েছেন। এ পরিস্থিতিতে কয়েক দফা বৈঠকের পর সোমবারের বৈঠকেও তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। দেউলিয়াত্বের পরিস্থিতি পরিহার করতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সরকারের ব্যয়সীমা নির্ধারণ করার দায়িত্ব কংগ্রেসের। স্পিকার ইতিমধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, সামাজিক কর্মসূচিতে ব্যয় সংকোচন প্রশ্নে সরকার সম্মত না হলে ব্যয়ের সীমা তিনি বাড়াবেন না। সরকারের ব্যয় সীমা এখন 31.4 ট্রিলিয়ন ডলার। এ সীমা বাড়ানো সরকারের নিয়মিত কাজের অংশ হলেও রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার অভিযোগ গত কয়েক বছর ধরেই বিতর্ক চলছে। 2001 সালের প্রতিনিধি পরিষদ এবং সিনেটে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের নাটকীয়তার পর সর্বশেষ সরকারের ব্যয়সীমা বাড়ানো হয়েছিল। ব্যক্তিগত এবং কর্পোরেট করই হচ্ছে মার্কিন সরকারের রাজস্বের প্রাথমিক উৎস। প্রাপ্ত রাজস্ব থেকেই সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি এবং সেবামূলক কাজে সহায়তা করে থাকে। বাইডেন এবং ম্যাকার্থির মধ্যকার বৈঠক ফলপ্রসূ না হলেও তারা আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে। একটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাতেই আবারও বাইডেন এবং কেভিন ম্যাকার্থির বৈঠক বসবেন। বৈঠক শেষে ওভাল অফিস থেকে বের হয়ে স্পিকার কেভিন ম্যাকার্থি জোর দিয়ে বলেছেন, দেশ দেউলিয়া হওয়ার আগে ঋণ গ্রহণ সীমা বাড়াতে একটি চুক্তিতে পৌঁছানোর প্রশ্নে দুই পক্ষই একমত। তিনি বলেন, আমি মনে করি আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। আমরা এখন কোনো চুক্তিতে উপনীত হতে পারিনি, তবে আমার মনে হয় যেসব ক্ষেত্রে আমাদের মতবিরোধ রয়েছে সেসব ক্ষেত্রে আলোচনা বেশ ফলপ্রসূ হয়েছে। আগের যে কোনো বৈঠকের চেয়ে সোমবারের বৈঠকের টোন অনেক ভালো ছিল বলে তিনি উল্লেখ করেন। চীনের আপত্তি, WHO এর বার্ষিক সমাবেশে থাকছে না তাইওয়ান। চেষ্টা করেও চীনের বিরোধিতার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO এর বার্ষিক সমাবেশে যোগদানের জন্য আমন্ত্রণ পেল না তাইওয়ান। অবশ্য দ্বীপটি দাবি করছে সমাবেশটিতে তাদের অংশগ্রহণের জন্য বিভিন্ন দেশের সমর্থন বাড়ছে। এক প্রতিবেদনের সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চলতি মাসের 21 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে WHO এর এই সমাবেশ। জোর চেষ্টা চালানো সত্ত্বেও চীন ও পাকিস্তানের বিরোধিতার আর আমন্ত্রণ পায়নি তাইওয়ান। তবে দ্বীপ অঞ্চলটির অংশগ্রহণের পক্ষে কথা বলেছিল ইসওয়াতিনি ও মার্শাল দ্বীপপুঞ্জ। বরাবরই তাইওয়ান ভূখণ্ডকে নিজেদের দাবি করে আসছে চীন, যদিও তাইওয়ান নিজেকে স্বশাসিত হিসাবে দাবি করে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হলেও স্বশাসিত অঞ্চলটিকে নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনা উড়িয়ে দেয়নি বেইজিং। সম্প্রতি হিরোশিমায় অনুষ্ঠিত G7 সম্মেলনে তাইওয়ান প্রসঙ্গে চীনের তীব্র নিন্দা জানিয়েছে জোটটি। তবে এ নিন্দার জবাবে এসব বিষয়কে নিজেদের অভ্যন্তরীণ অবহিত করে জোটটির বিরুদ্ধে ভুয়া অপবাদ ও মানহানির অভিযোগ করেছে বেইজিং। ইমরান খানের দল থেকে পদত্যাগের হিড়িক। পদত্যাগের হিড়িক লেগেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখেছেন PTI এর অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাঝারি। দলের জ্যেষ্ঠ সহসভাপতির পদত্যাগের ঘোষণার চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে PTI থেকে পদত্যাগের ঘোষণা দেন মাঝারি। তিনি বলেন, এখন থেকে তিনি PTI কিংবা অন্য কোনো দলের সঙ্গে সম্পৃক্ততা রাখবেন না। সক্রিয় রাজনীতি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে মাঝারি নিজের স্বাস্থ্যগত সমস্যা এবং তার একাধিকবার অপহরণ ও মুক্তির সময়টিতে মেয়ে ইমান জয়নব মাঝারি হাজিরকে যে নির্মম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তা উল্লেখ করেন। সাম্প্রতিক দিনগুলোতে কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন PTI এর এই শীর্ষস্থানীয় নেতা। মাঝারি 9 মে সহিংসতা ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আমি ইসলামাবাদ হাইকোর্টে মুসলেকাও দিয়েছি। PTI এর চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের জেরে ওই দিন দলের কর্মী সমর্থকদের বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। PTI ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতা ও পাঞ্জাব প্রাদেশিক
পরিষদের সদস্য মিয়া জলিল। তিনি 9ই মে সহিংসতার জন্য ইমরান খানকে দায়ী করেন। অন্যদেরও ইমরান খান তার মতাদর্শ ও রাজনীতি থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া পিটিআই ছাড়ার ঘোষণা দিয়েছেন দলটি থেকে নির্বাচিত জাতীয় পরিষদের অন্যতম আফতাব হুসাইন সিদ্দিক, পিটিআই পশ্চিম পাঞ্জাবের সভাপতি ফাইজুল্লাহ কামোকা, পিটিআই থেকে নির্বাচিত পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য আব্দুল রাজ্জাক খান নিয়াজি সহ অনেক নেতা।